তো দেখো, আমরা পূর্বের ক্লাসে রাজ্য 5 অ্যানিমেলিয়া পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপসমূহ সম্পর্কে জানব। তো দেখো, শ্রেণীবিন্যাসের ধাপসমূহতে কি বলা আছে। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলোর সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে প্রজাতির পর্যায়ে বিন্যাস মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে। তো দেখো কয়টা ধাপ আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ। এক নম্বর হচ্ছে রাজ্য, কিংডম, পর্ব, ফাইলাম, বিভাগ, ডিভিশন, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পিসিস। উপরের ধাপ যেন বড় একটা সেট আর নিচের ধাপগুলো যেন তার একটা উপসেট। রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ ইত্যাদি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। তো কি বলে দেখো, শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপে যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলো উজ্জ্বল রাখা হয়। সেভাবে লিখলে মানুষের হোমোসেপিয়েন্স শ্রেণীবিন্যাসটি হবে এরকম। রাজ্য বা কিংডম অ্যানিমেলিয়া, কারণ কি কারণ তাদের হচ্ছে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তো তাহলে আমাদের পর্ব কি হবে? পর্ব হবে কর্ডাটা, কারণ আমাদের কি থাকে? নটোকর্ড থাকে, জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। শ্রেণী ম্যামালিয়া, কারণ কি কারণ আমরা দুধ পান করি, বাচ্চাকে বুকে দুধ খাওয়ানো হয় এবং লোম ও চুল আছে। তারপর বর্গ প্রাইমেট, প্রাইমেটের কারণ কি আঁকড়ে ধরার মতো উপযোগী হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি আমাদের বেশি উন্নত। গোত্র, তাহলে আমাদের গোত্র কি হোমিনিডিয়া, অর্থাৎ শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটা প্রভৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। গণ বা জেনাস হচ্ছে হোমো, কারণ দেহের অনুপাত মস্তিষ্কের সবচেয়ে বড়। দেহের অনুপাতে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারি। প্রজাতি স্পিসিস, আমাদের স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স, কারণ চওড়া ও খাড়া কপাল, খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। কোনো প্রজাতিকে শ্রেণীবিন্যাসে কোন ধাপে কেন অন্তর্ভুক্ত করা হয় তার কারণগুলো জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে জেনে নিতে হয়। কারণ কোনো একটা প্রজাতির শ্রেণীবিন্যাস লেখার সবচেয়ে প্রচলিত রীতি এটাই, যেখানে আলাদা করে নামগুলো লেখা হয় না। দ্বিপদ নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমাদের গ নাম্বার অথবা ঘ নাম্বারে আসতে পারে, 3 মার্ক অথবা 4 মার্কের কোশ্চেন আসবে। দ্বিপদ নামকরণ পদ্ধতি, একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম, দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোলালুর বৈজ্ঞানিক নাম সলানাম টুবরোসাম। এখানে সলানাম গণ এবং টুবরোসাম প্রজাতির নাম বোঝায়। এরূপ দুইটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলা হয়, পদ্ধতি বলে। তো এখানে দ্বিপদ নামকরণ পদ্ধতির সংজ্ঞাটা, ডেফিনেশনটা দেওয়া আছে, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতে প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। যেমন উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার ICBN কর্তৃক এবং প্রাণীদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লাচার। এখানে দেখো ICBN এবং ICZN এর ফুল মিনিং আসে, কর্তৃক স্বীকৃত নিয়ম অনুসারে হতে পারে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তক আকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দের হওয়ার কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী, কোন দেশের? সুইডেনের বিজ্ঞানী, নাম কি? ক্যারোলাস লিনিয়াস। ওনাকে দ্বিপদ নামকরণ জনক বলা হয়। স্পিসিস প্লান্টারাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনি প্রথম ওই গ্রন্থের জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন। এই উদ্ভাবন অনুযায়ী প্রতিটি জীবের 1 নাম্বার রিটেনের জন্য এগুলো পড়তে হবে। নামকরণ ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। যেমন তরুণ বিজ্ঞানী প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে জাকিরানা ঢাকা। তো দেখো, ওনার নাম জাকির, আর কোথায় পাওয়া যায়? ঢাকায়। তো দুইটা নাম মিলে উনি জাকিরানা ঢাকা নাম দিয়েছে ব্যাঙ প্রজাতিটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে
তো দেখো কার উপর, জাকির কার নাম ছিল? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের, তার উপর সম্মান দেখিয়ে এই গণের নাম জাকিরানা রাখা হয়েছে। বৈজ্ঞানিক নামের বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকবে, প্রথমটা হচ্ছে গণের নাম, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতির নাম। যেমন দেখো লাবিওরহিতা, তো এটি রুই মাছ, লাবিওরহিতা রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে লাবিও হচ্ছে গণ আর রোহিত হচ্ছে প্রজাতির নাম। সি, জীববিজ্ঞানের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হয়, কারণ একই নাম দুইটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম শব্দটা শুধু বড় অক্ষর হবে, বাদ বাকি সবগুলো কি হতে হবে? ছোট হাতের অক্ষর হতে হবে, এবং দ্বিতীয় অংশটির নাম ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন পেঁয়াজ, আলিয়াম সেপা, সিংহ, প্যান্থেরা লিও। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। কোন অক্ষরে? ইটালিক অক্ষরে। যেমন ধান, অরাইজে সেটিভা, কাতল মাছ, কাতলা কাতলা। হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা করে দাগ দিতে হবে, যেমন অরাইজে সেটিভা এবং কাতলা কাতলা। যদি তোমাদের কখনো খাতায় বৈজ্ঞানিক নাম লিখতে বলে, তখন তোমরা এভাবে লিখবে, যেমন ধানের নাম কি? অরাইজা সেটিভা, সেটিভা। তো লেখার পরে নিচে দাগ দিতে হবে অবশ্যই। তারপরে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। যিনি প্রথম জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন হোমোস্যাপিয়েন্স কত সালে? 1758 সালে নাম দেওয়া হয়। অরেঞ্জ সেটিভা 1753 সালে। এখানে এল লিনিয়াসের নামে সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এটুকু অনেক সময় লেখা হয় না। তারপর নিচে কয়েকটি বৈজ্ঞানিক নাম দেওয়া আছে কয়েকটি প্রাণীর। তো সাধারণ নাম এবং বৈজ্ঞানিক নাম: ধান, অরাইজে সেটিভা। পাট, কর্কোরাস ক্যাপসুলারিস। আম, ম্যাগনিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আটোকর্পাস হেটেরোফাইলাস। শাপলা, নিমফিয়া নৌসালি। তারপরে জবা, হিবিস্কাস রোসা সিনেসিস। তারপরে কি? কলেরা জীবাণু, ভাইব্রিও কলেরা। ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আরশোলা, পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি, অ্যাপিক্স ইন্ডিকা। ইলিশ, টিনুলোসা ইলিশা। তারপর কি? কোনো ব্যাং, এখানে কি আছে? দুত্তা ফ্রিনাস মেলানোস্টিকটাস। তো দেখো নামটা উচ্চারণটা কতটা কঠিন। তোমাদের সবগুলো মুখস্থ করা লাগবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, শুধু ওই কটা মুখস্থ করলেই হবে। তোমাদের এটা তোমাদের শিক্ষকরা বলে দিবে। রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা, টাইগ্রিস, মানুষ, হোমোসেপিয়েন্স। তো দোয়েল আছে, দোয়েল আমাদের জাতীয় পাখি, সো তোমাদের এটা মনে রাখা উচিত। কপসিকাস সাউলারিস। তারপরে আমাদের 14 পৃষ্ঠা 15 পৃষ্ঠা। মনে করো তুমি যদি কোনো একটা এলাকা প্রজাতি আবিষ্কার করেছো, তুমি এটিকে কি নাম দেবে? তোমার নামকরণের যৌক্তিকতা ব্যাখ্যা করো। তো এটা তোমরা যারা এই যে এ থেকে এস পর্যন্ত গুলো ভালোভাবে পড়েছো, তারা এটার উত্তর খুব সহজেই দিতে পারবে। তো এবার আমরা বহু নির্বাচনী প্রশ্ন চলে যাই। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? তো দেখো একদম এই অধ্যায়ের প্রথমেই এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোথায় কী নিয়ে আলোচনা করা হয়? তো দেখো কীটপতঙ্গ, এখানে অঙ্গসংস্থান আছে, শ্রেণী বিন্যাস আছে, শারীরবিদ্যা আছে, হিস্টোলজি আছে, ভ্রূণ আছে, জেনেটিক্স আছে, বিবর্তনবিদ্যা আছে, বাস্তুবিদ্যা আছে। এবার দেখো এন্ডোক্রাইনোলজি, জীবভূগোল। তারপর জীবাশ্ম, পরজীবীবিদ্যা, মৎস্য, কীটপতঙ্গকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন্টোমোলজি। তো তাহলে আমাদের উত্তর কী হবে? এন্টোমোলজি। তো উত্তর কী হবে? এন্টোমোলজি। দেখো এন্ডোক্রাইনোলজি মানে কি? এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোনবিদ্যা, হরমোন নিয়ে কাজ করা হয়। ইকোলজি, এটা তো তোমরা জানো। মাইক্রোবায়োলজি, অর্থাৎ খুব ছোট কোনো কিছু নিয়ে কাজ করা হয়, খুব আণুবীক্ষণিক জীব নিয়ে। তারপরে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? জীবের উপাদান সম্পর্কে জানা, জীবের এককে নামকরণ করতে পারা, বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা। এটা সবগুলো উত্তর হবে। তারপরে দেখো চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি? তো তোমরা যারা এইখানে গুলো দেখেছো, এই যে দেখো এই চিত্রটা কি? এটা একটা ব্যাকটেরিয়ার চিত্র। কিসের চিত্র? ব্যাকটেরিয়া চিত্র। ওর কোন রাজ্যের? ও হচ্ছে মনেরা রাজ্যের। তাহলে এটার উত্তর কি হবে? এটা হবে ব্যাকটেরিয়া। তারপরে উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে এরা চলতে সক্ষম, এরা কি খাদ্য তৈরি করতে অক্ষম, তাদের নিউক্লিয়াস সুগঠিত কিনা? ওদের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে 3 নাম্বারটা হবে না।
এরা চলনে সক্ষম, এরা খাদ্য তৈরিতে অক্ষম, অর্থাৎ খাদ্য তৈরি করতে পারে না। তাহলে প্রথম দুইটা সঠিক। তাহলে আমাদের উত্তর কি হবে? ক নাম্বার 1 ও 2। তারপরে শ্রেণীবিন্যাসের একক কি? তো শ্রেণীবিন্যাসের একক তো আমরা জানি, আমরা ওখান থেকে পড়ে নিয়েছি। তারপরে বংশগতিবিদ্যার বিদ্যাকে জীববিজ্ঞানে ভৌত শাখা বলা হয় কেন? তো এটা হচ্ছে যে প্রথম দিকে ভৌত শাখা আর ফলিত শাখা ওইখান থেকে দিয়ে দিবা। তারপরে দেখো চিত্র 2 নং উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে তুমি কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবে? তো এটার উত্তর হচ্ছে এই যে এই পয়েন্টটুকু, এই যে এক থেকে এ থেকে এই যে জি এইচ পর্যন্ত, এই এতটুকুর উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এবার ঘ, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন জীবটি অধিক উন্নত? তো দেখো এখানে চিত্র 2 এবং চিত্র 1, চিত্র 1 কি আমাদের মাশরুম। মাশরুম কোন প্রজাতির? মাশরুম কোথায়? মাশরুম হচ্ছে ফানজাই প্রজাতির। আর এখানে একটা উদ্ভিদের ছবি আছে, ওটা হচ্ছে প্লান্টি। তাহলে কে বেশি উন্নত? প্লান্টি আমাদের বেশি উন্নত। কারণ কি? কারণটা এখানে এই দুটো যদি তোমরা পড়ো তাহলে তোমরা নিজেরাই কারণটা দিতে পারবা। তো তোমরা সুন্দর করে পড়ে উত্তরটা করে নিবা। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের কাজ মোটামুটি শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।